হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, আমার নাম সোহম দত্ত। তো আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রোটোকলের সেকেন্ড পার্ট। অলরেডি আমরা ফার্স্ট পার্ট আলোচনা করেছি, সেখানে কিছু টপিক নিয়ে আমরা আলোচনা করেছি। আশা করি সেই ভিডিও তোমরা দেখেছো এবং তোমাদের কাছে সেই ভিডিওটা খুব ইনফরমেটিভ হয়েছে এবং নিজেদের মতো করে নোটস তৈরি করেও নিতে পেরেছো। তো ফার্স্ট পার্টে আমরা যে সমস্ত টপিকগুলো নিয়ে আলোচনা করেছি, সেই টপিকগুলো হচ্ছে এই যে টপিকটা তোমরা দেখতে পাচ্ছ, এই টপিকগুলোই হচ্ছে ফার্স্ট পার্টের ভিডিওর টপিক, যেখানে আলোচনা করা হয়েছিল হোয়াট ইজ প্রোটোকল, হোয়াট ইজ পোর্ট নাম্বার অফ প্রোটোকল, হোয়াট ইজ টিসিপি, হোয়াট ইজ ইউডিপি, ডিফারেন্স বিটুইন টিসিপি অ্যান্ড ইউডিপি, অ্যান্ড হোয়াট ইজ থ্রি ওয়ে হ্যান্ডশেকিং। তো আজকে আমরা অন্য টপিক নিয়ে, প্রোটোকলেরই অন্য টপিক নিয়ে আলোচনা করব। অবভিয়াসলি আমরা আজকে এই দুটো যে টপিক রয়েছে, এই দুটো টপিক নিয়ে আমরা আরেকবার রিভিশন করে নেব যে প্রোটোকল কি এবং প্রোটোকলের পোর্ট নাম্বার কি। কারণ আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাব, সেগুলো হচ্ছে আমাদের কাছে প্রচুর প্রোটোকলস রয়েছে। আগের দিনই বলেছিলাম যে আমাদের কাছে প্রায় 65,565খানা মতো প্রোটোকল রয়েছে। তো অতগুলো প্রোটোকল আমাদের পক্ষে মনে রাখা সম্ভবপর নয়। তো আমরা কিছু সিলেক্টিভ প্রোটোকল আজকে পড়ব, সেই প্রোটোকলের নাম, সেই প্রোটোকলের পোর্ট নাম্বার এবং সেই প্রোটোকলের ফাংশন। তো অ্যাকচুয়ালি ইন্টারভিউয়ের কথা মাথায় রেখে যে প্রোটোকলগুলো ইন্টারভিউতে রিপিটেডলি ধরা হয়েছে বা রিপিটেডলি যেগুলো ধরা হয়, রিপিটেডলি কোয়েশ্চেন করা হয়, সেই সমস্ত প্রোটোকলগুলোকে নিয়ে আজকে আমরা আলোচনা করব, যে প্রোটোকলগুলো অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট প্রোটোকল এবং খুব পপুলার প্রোটোকল হিসেবে পরিচিত। তো সেখানে থাকবে প্রোটোকলটা এবং প্রোটোকলের পোর্ট নাম্বার এবং প্রোটোকলের ফাংশন। যারা নতুন ভিউয়ার্স আছো, যারা হয়তো প্রোটোকলের সেকেন্ড পার্ট থেকে ভিডিও দেখতে স্টার্ট করেছো, তারা কাইন্ডলি আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলের মধ্যে প্রত্যেকটা ভিডিও রয়েছে, বেসিক নেটওয়ার্ক থেকে, নেটওয়ার্ক ফান্ডামেন্টালস থেকে একদম প্রোটোকল অবধি। তো প্রোটোকলে সেখানে ফার্স্ট পার্টের ভিডিওটাও তোমরা পেয়ে যাবে এবং সেই ফার্স্ট পার্টের ভিডিওটা কে পুরোপুরি কমপ্লিট করে সেকেন্ড পার্টের ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের প্রোটোকল সম্বন্ধে কোনো রকম আর ডাউটস আশা করি থাকবে না। তো আজকে আমরা এই দুটো টপিককে একটুখানি রিভিশন করে নিই, যে হোয়াট ইজ প্রোটোকল। তো আগের দিন বলেছিলাম আমরা প্রোটোকল কেন ইউজ করি, যে দুটো আমাদের মাল্টিপলস কম্পিউটার আছে, আমি দুটো কম্পিউটারের মধ্যে দেখিয়েছিলাম, আজকেও সেটাই দেখাচ্ছি। তো আমার একটা কম্পিউটার সোর্স এবং একটা কম্পিউটার আমার যদি ডেস্টিনেশন হয়, এবং আমার এই সোর্স এবং ডেস্টিনেশনের সঙ্গে যদি কমিউনিকেট করতে হয়, যে ডেটা যে ডেটা যে যাচ্ছে, আমি যে সোর্স থেকে ডেটা পাঠাচ্ছি এবং ডেস্টিনেশনে যে ডেটাটা পৌঁছে যাচ্ছে, সেটা কিছু রুলস মেনটেন করে চলে। সেই রুলসগুলোই হচ্ছে প্রোটোকল। এখন প্রোটোকল অনেকের কাছে এটা, যারা নতুন হয়তো দেখছো বা যারা নতুন হয়তো প্রোটোকলটা নিয়ে পড়ছো, তারা হয়তো বলবে যে ডেটা পাঠানোর জন্য তাহলে রুলসের কী দরকার, সেখানে তো এক ধরনের রুলসই আমি ইমপ্লিমেন্ট করতে পারি। না, আমাদের মাল্টিপল টাইপস অফ ডেটা আছে। অ্যাকচুয়ালি আমরা যখন প্রোটোকল আজকে যখন দেখবো, আমাদের একটা টেবিল আমি করেছি এবং সেই টেবিলটা যখন আমি ডিসক্রাইব করব, সেখানে দেখবে মাল্টিপল প্রোটোকলস রয়েছে। প্রত্যেকটা প্রোটোকলের কাজ কিন্তু ডেটা পাঠানো, কিন্তু সেখানে মাল্টিপল টাইপস অফ প্রোটোকল মাল্টিপল টাইপস অফ ডেটাকে কিন্তু সেন্ড করছে, প্রত্যেকে কিন্তু সেন্ড করছে ডেটা কিছু রুলস মেনটেন করে, এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে মাল্টিপল টাইপস অফ ডিফারেন্ট টাইপস অফ ডেটা রয়েছে। কোথাও আছে ডকুমেন্ট ডেটা, কোথাও আছে অ্যাড্রেসিং ডেটা, কোথাও আছে ইমেলের ডেটা। তো ডিফারেন্ট টাইপস অফ এরকম ডেটা আছে। কোথাও আছে নেমিং কনভার্সন হচ্ছে সেই ডেটা। তো ডিফারেন্ট টাইপস অফ ডেটা কিন্তু সোর্স থেকে ডেস্টিনেশনে যাচ্ছে এবং প্রত্যেকটারই কাজ হচ্ছে ডেটা ট্রান্সফার করা। কিন্তু যেহেতু ডিফারেন্ট টাইপস অফ ডেটা আমরা ট্রান্সফার করছি সোর্স থেকে ডেস্টিনেশনের ক্ষেত্রে, ওই জন্যে ডিফারেন্ট টাইপস অফ আমার প্রোটোকল কিন্তু লাগছে। তার প্রোটোকলের কিন্তু কাজ একটাই, প্রোটোকলের কাজ হচ্ছে ডেটাকে কিন্তু ট্রান্সফার করা কিছু সার্টেন রুল ফলো করে। সেটা গেল প্রোটোকল। এবং প্রোটোকলের পোর্ট নাম্বার কি? প্রোটোকলের পোর্ট নাম্বার হচ্ছে একটা ডেডিকেটেড নাম্বার। তো ইচ অ্যান্ড এভরি
প্রোটোকলে, প্রত্যেকটা প্রোটোকলের একটা ডেডিকেটেড নাম্বার আছে, তো এই নাম্বারটা দিয়ে কি বোঝা যায়? এই নাম্বারটা অ্যাকচুয়ালি সিস্টেম দেখে কি বুঝতে পারে? দ্য নেম অফ দ্য প্রোটোকল অ্যান্ড দ্য ফাংশন অফ দ্য প্রোটোকল। প্রোটোকলের নামটা কি এবং প্রোটোকলের কি ফাংশন। মানে ধরো কোনো স্টুডেন্ট কোনো ইনস্টিটিউশনে গেল, সেখানে এনরোল হলো, তো ইনস্টিটিউশনের তরফ থেকে একটা তাকে রেজিস্ট্রেশন নাম্বার হোক, এনরোলমেন্ট নাম্বার হোক, কিছু একটা নাম্বার দেয়া হয়। তো ইনস্টিটিউশনে প্রচুর স্টুডেন্ট আছে, ইনস্টিটিউশন কিন্তু তাকে নাম ধরে চেনে না, তাকে নাম্বার ধরে চেনে। তো সেই নাম্বারটা যখন দিয়ে তারা সার্চ করবে সেই স্টুডেন্টটার এগেনস্টে, তখনই তারা বুঝতে পারবে যে এই স্টুডেন্টটার নাম কি, এই স্টুডেন্টটার কোয়ালিফিকেশান কি, এই স্টুডেন্টটা কতদিন ধরে ইনস্টিটিউশনে পড়াশোনা করছে, কতটা কোর্স তার কমপ্লিট হয়েছে, তার জবের স্ট্যাটাস কি, ইচ অ্যান্ড এভরিথিং। মানে একটা নাম্বারের এগেনস্টে কিন্তু স্টুডেন্টটার পুরো হিস্ট্রিটা লুকিয়ে আছে। ঠিক সেই রকম প্রোটোকলের নাম্বারটা যখন সিস্টেম দেখবে, একটা ডেডিকেটেড নাম্বার, সেই ডেডিকেটেড নাম্বারগুলো আমরা আজকে দেখব। তো সেই ডেডিকেটেড নাম্বারগুলো যখন একটা সিস্টেম দেখবে, তো তখন সেই সিস্টেমটা বুঝে যাবে যে এই ডেডিকেটেড নাম্বারটা কোন প্রোটোকলের, কোন স্পেসিফিক প্রোটোকলের। তো সেই স্পেসিফিক প্রোটোকলটা সে বুঝে গেল, এবং সেই স্পেসিফিক প্রোটোকলের কি কাজ সেটাও কিন্তু সেই নাম্বারটা মিন করে। তো আমরা বুঝতে পারলাম যে হোয়াট ইজ প্রোটোকল। প্রোটোকল মানে হচ্ছে সার্টেন রুলস, যেটা দিয়ে ডেটা ট্রান্সফার হয় কিছু রুলস মেনটেন করে, এবং প্রোটোকলের পোর্ট নাম্বার কি একটা ডেডিকেটেড নাম্বার, যার সাহায্যে সিস্টেম বুঝতে পারে যে হোয়াট ইজ দ্য প্রোটোকল অ্যান্ড হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্যাট পার্টিকুলার প্রোটোকল। তো এই ছিল আজকে প্রোটোকল এবং প্রোটোকলের পোর্ট নাম্বার নিয়ে রিভিশন। তো আমরা চলে যাচ্ছি একদম প্রোটোকল, যে প্রোটোকলস এবং পোর্ট নাম্বার এবং ফাংশনস যে টেবিলটা আমি করেছি, সেই টেবিলসটা যে সমস্ত প্রোটোকলকে ডিসক্রাইব করবো আজকে, সেই ডিসক্রিপশানে চলে যাচ্ছি। তো আমরা চলে এসেছি ফার্স্ট আমাদের যে টেবিলটা করা রয়েছে। তো সেখানে দেখতে পাচ্ছ যে প্রোটোকল নেম, প্রোটোকল পোর্ট নাম্বার, প্রোটোকল নেম, প্রোটোকল পোর্ট নাম্বার এবং ফাংশন, এই তিনটে টেবিল, এই তিনটে কলাম করা হয়েছে। এবং এই টেবিলটা তোমরা ভিডিওটা পজ করে অবশ্যই টেবিলটাকে নোট ডাউন করে নেবে। এই টেবিলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইন্টারভিউতে প্রোটোকলের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোকে ক্র্যাক করার জন্য, কোশ্চেনগুলোকে অ্যান্সার করার জন্যে। তো এখানে কিন্তু এই ফার্স্ট যে টেবিলটা রয়েছে সেখানে আমাদের 6টা কি 7টা প্রোটোকল রয়েছে মোস্ট প্রবাবলি। সেই প্রোটোকলটা, সেই প্রত্যেকটা প্রোটোকল কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা প্রোটোকল কিন্তু ইন্টারভিউতে মানে আস্ক করার জন্য খুব প্রবাবেল। তো ফার্স্ট প্রোটোকল কি সেটা আমরা দেখে নিই। প্রথমে হচ্ছে আমাদের ফাইল ট্রান্সফার প্রোটোকল। তো এই ফাইল ট্রান্সফার প্রোটোকলের কি কাজ, কি বলা হয়েছে এবং কি কাজ, সেগুলো আমরা একটুখানি দেখে নিই। তো ফাইল ট্রান্সফার প্রোটোকলের কাজ হচ্ছে, ফাইল ট্রান্সফার প্রোটোকলের পোর্ট নাম্বার কি আগে বলে দিই। ফাইল ট্রান্সফার প্রোটোকলের সার্ভারের পোর্ট নাম্বার হচ্ছে 20 এবং ক্লায়েন্টের পোর্ট নাম্বার হচ্ছে 21। এই জিনিসটা কি আমি একটুখানি আগে ডেসক্রাইব করে দিচ্ছি, তারপরে আমি বলছি যে এই সার্ভার এবং ক্লায়েন্টের ব্যাপারটা কি। আচ্ছা, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই তোমাদের একদম মানে মনে রাখতে হবে। এটা কিন্তু পুরোপুরি প্র্যাকটিস করে মনে রাখতে হবে যে কোন প্রোটোকলের কোন পোর্ট নাম্বার, এটা কিন্তু একদম মুখস্থর মতো করে ফেলতে হবে। কি বলেছে না, ফাইল ট্রান্সফার প্রোটোকল ইজ রেসপন্সিবল ফর ট্রান্সফার দ্য টেক্সট অ্যান্ড ডকুমেন্ট ডেটা ওভার দ্য প্রাইভেট অ্যান্ড পাবলিক নেটওয়ার্ক। ইট অলওয়েজ ওয়ার্ক উইথ টিসিপি মোড। তো আমরা আগের যে ভিডিও আছে সেখানে প্রোটোকল মোড আমরা পড়েছিলাম। সেই প্রোটোকল মোডের দুটো মোড আমরা দেখেছিলাম, একটা হচ্ছে টিসিপি মোড আর একটা হচ্ছে ইউডিপি মোড।
তো ফাইল ট্রান্সফার প্রোটোকল কি করে? ফাইল ট্রান্সফার প্রোটোকল ইজ রেসপন্সিবল ফর ট্রান্সফার ডেটা। এই যে ডেটাটাকে ট্রান্সফার করে, সেই ডেটাটা হচ্ছে টেক্সট ফাইল এবং ডকুমেন্ট ফাইল। যে সমস্ত টেক্সট ফাইল এবং যে সমস্ত ডকুমেন্ট ফাইল রয়েছে, সেই সমস্ত ডকুমেন্ট ফাইলকে পাবলিক অথবা প্রাইভেট নেটওয়ার্কে, মানে ল্যান অথবা ওয়ান এনভায়রনমেন্টে, এই নেটওয়ার্কে ও কিন্তু ট্রান্সফার করে। তো ইট অলওয়েজ ওয়ার্ক উইথ টিসিপি মোড। এটা কিন্তু টিসিপি মোডে কাজ করে। এবার ফাইল ট্রান্সফার প্রোটোকলের সার্ভার এবং ক্লায়েন্টের যে ব্যাপারটা, সেটা আমি একটু বলে দিই। না, ফাইল ট্রান্সফার প্রোটোকলে আমরা যে কোনো অর্গানাইজেশনে কাজ করতে গেলে দেখতে পাবো, আমি স্ক্রিনটা ক্লিয়ার করে দিচ্ছি। আমরা যে কোনো অর্গানাইজেশনে যখন আমরা কাজ করতে যাব, তখন আমরা দেখতে পাবো যে আমাদের কিছু কিছু অর্গানাইজেশনে এফটিপি সার্ভার রয়েছে। তো এফটিপি সার্ভার কি? আমাদের কাছে একটা সার্ভার ধরে নাও, এবং এই সার্ভারের সঙ্গে কিছু ক্লায়েন্ট ধরো অ্যাটাচ হয়ে আছে। আমি এখানে জাস্ট কতগুলো ক্লায়েন্ট আমি ড্র করে নিচ্ছি। তো এফটিপি সার্ভারের কাজ হচ্ছে ফাইল স্টোর করা এবং ফাইলগুলোকে প্রপারলি ডিস্ট্রিবিউট করা। যেরকম আমরা দেখলাম, পড়লাম যে এফটিপি সার্ভার হচ্ছে ফাইল এবং টেক্সট ফাইল, যত ডকুমেন্টস ফাইল আছে তত ডকুমেন্ট ফাইলস কিন্তু ট্রান্সফার করে বা নেটওয়ার্কে ট্রান্সমিট করে। তো আমার এই এফটিপি যে সার্ভার আছে, এটা যদি আমার এফটিপি সার্ভার আছে, এই এফটিপি সার্ভার বানানোর বা কনফিগার করার কিছু প্রসেস আছে। যে কনফিগারেশন স্টেপসগুলো আমরা পরবর্তী ভিডিওতে হয়তো পাবো, তো কিভাবে এফটিপি সার্ভার বানাতে হয়। তো এটা হচ্ছে আমার এফটিপি সার্ভার। এটা অলরেডি এখানে আমার ইম্পর্টেন্ট কিছু ফাইলস এবং ডকুমেন্ট কিছু সেভ করা রয়েছে, কিছু ইম্পর্টেন্ট রেকর্ডস রয়েছে। যে রেকর্ডসগুলো এখানে যে ক্লায়েন্ট রয়েছে, সেই ক্লায়েন্ট কিন্তু অ্যাক্সেস করে। তো ক্লায়েন্ট যখন অ্যাক্সেস করছে, তখন এফটিপি ক্লায়েন্ট দিয়ে করছে, আর সার্ভার যখন রেসপন্স করছে, তখন এফটিপি সার্ভার দিয়ে করছে। তো দুটোর কিন্তু ওয়ার্কিং মেকানিজম বা আর্কিটেকচার কিন্তু আলাদা। ক্লায়েন্ট কিন্তু একটা সার্ভিস চাইছে, আর সার্ভার কিন্তু একটা সার্ভিস দিচ্ছে। তাই জন্যে এফটিপির দুটো ফ্লেভার করা হয়েছে, একটা হচ্ছে ক্লায়েন্ট ফ্লেভার আর একটা হচ্ছে সার্ভারের। তো ক্লায়েন্টের জন্য একটা, যেহেতু এটা ক্লায়েন্টের জন্য ডেডিকেটেডলি ক্লায়েন্ট হিসেবেই কাজ করে, তাই ক্লায়েন্টের জন্য একটা আলাদা প্রোটোকলের পোর্ট নাম্বার রয়েছে, এবং সার্ভারের জন্য কিন্তু আলাদা একটা প্রোটোকলের পোর্ট নাম্বার রয়েছে। দ্যাটস ওয়াই দ্য সার্ভার এবং ক্লায়েন্টের জন্য পোর্ট নাম্বারটা আলাদা। সার্ভারের জন্য পোর্ট নাম্বার হচ্ছে 20 এবং ক্লায়েন্টের জন্য পোর্ট নাম্বার হচ্ছে 21। ওকে, সেকেন্ড হচ্ছে এসএসএইচ। এটাও একটা খুব ইম্পর্টেন্ট টাইপস অফ প্রোটোকল। এই এসএসএইচ প্রোটোকলটার কি কাজ? এসএসএইচ মানে হচ্ছে সিকিওর সকেট সেল। সিকিওর সকেট সেল, এই পোর্ট নাম্বার হচ্ছে 22। তো সিকিওর সকেট সেলের কি কাজ না, এসএসএইচ ইজ এ রিমোট প্রোটোকল হুইচ এস্টাবলিশড কানেকশন ফ্রম ওয়ান with another system by secure and encrypted format with CLI command mode। মানে হচ্ছে আমরা এসএসএইচ কনফিগারেশন যখন সিসিএনএ করব, তখন আমরা সিসিএনএতে দেখতে পাবো যে এসএসএইচ কীভাবে কনফিগারেশন করতে হয়। তাও আমি একবার বলে দিই যে ধরে নাও আমার দুটো রাউটার রয়েছে, দুটো রাউটারের মধ্যে আমার কানেক্টিভিটি রয়েছে। তো দুটো রাউটারের মধ্যে যখন কানেক্টিভিটি রয়েছে, দুটো রাউটার দুটো ডিফারেন্ট লোকেশানে কিন্তু আমার কনফিগার করা রয়েছে। দুটো রাউটার দুটো ডিফারেন্ট লোকেশানে আমার কিন্তু কনফিগার করা রয়েছে। একটা লোকেশান হচ্ছে ধরে নাও কলকাতা, আর একটা লোকেশান ধরে নাও দিল্লি। তো দুটো, এখানে একজন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর রয়েছে এবং এখানে একজন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর রয়েছে। তো কলকাতার যে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর সে দিল্লির রাউটারটাকে যদি অ্যাক্সেস করতে চায়, তো তাকে রিমোট কানেক্টিভিটি মাধ্যমে করতে হবে। তো রিমোট কানেক্টিভিটি মাধ্যমে করতে গেলে আমাদের কাছে দুটো প্রোটোকল আমরা ইউজ করি। একটা হচ্ছে এসএসএইচ, যেটা আমরা এখন পড়ছি,
এবং পরবর্তী যে প্রোটোকলটা রয়েছে তার নাম হচ্ছে টেলনেট। তো দুটো প্রোটোকল আমরা ইউজ করি ফর রিমোট কানেকশন, রিমোট কানেক্টিভিটি। এই যে রিমোট কানেকশন যে এস্টাবলিশড হচ্ছে, এই রিমোট কানেকশন এস্টাবলিশের জন্য আমরা এই দুটো প্রোটোকল ইউজ করি। এই দুটো প্রোটোকলের কি কাজ? এই দুটো প্রোটোকলের যে মোডে কাজ করে সেটা সিএলআই মোডে কাজ করে। মানে আমরা যে রাউটারের ইন্টারফেসটা পাবো সেই ইন্টারফেসটা কিন্তু সিএলআই মোডে পাবো, মানে কমান্ড লাইন ইন্টারফেস পাবো। সিএলআই এর ফুল ফর্ম হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস। সিএলআই এর ফুল ফর্ম হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস। কমান্ড লাইন ইন্টারফেস তাকেই বলি যেখানে আমাদের কিবোর্ড ছাড়া মাউসের সাহায্যে কিন্তু কোনো কাজ হয় না, যেখানে কোনো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থাকে না। তো সেই কমান্ড লাইন ইন্টারফেসে কিন্তু কাজ হবে। এসএসএইচ এর ক্ষেত্রে এই কমান্ড লাইন ইন্টারফেসটা খুব সিকিওর, এবং এখানে যে এসএসএইচ এর মাধ্যমে যে ডেটাটা ট্রান্সফার হচ্ছে, যে সেশন এস্টাবলিশড হয়েছে এবং যে সেশনের মধ্যে দিয়ে যে ডেটাটা ট্রান্সফার হয়েছে সেই ডেটাটা কিন্তু ট্রান্সমিশনটা খুব সিকিওর টাইপের হবে এবং এনক্রিপ্টেড ফরম্যাটে হবে। এখানে এনক্রিপ্ট কথাটা পাবো খুব। হোয়াট ইজ এনক্রিপশন সেটা আমি বলছি। আর টেলনেটের ক্ষেত্রে যে ডেটাটা আমরা পাবো সেটাও কিন্তু আমরা সিএলআই মোডেই পাবো। অ্যাক্সেসিং মোডটা কিন্তু সিএলআই মোড, কিন্তু সেখানে ডেটাটা এসএসএইচ এর তুলনায় অতটা কিন্তু সিকিওর নয়। এসএসএইচ এর পদ্ধতির মাধ্যমে আমরা যদি ডেটা পাঠাই সেখানে যে সিকিউরিটিটা আমরা পাবো, টেলনেটের মাধ্যমে কিন্তু সেই সিকিউরিটিটা আমরা পাবো না। টেলনেটে কিন্তু নর্মাল টেক্সট ফরম্যাটেই কিন্তু ডেটাটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কিন্তু ট্রান্সমিট হতে হয়। তো ওই জন্য বলা হচ্ছে টেলনেট হচ্ছে একটা নন সিকিওর রিমোট কানেক্টিভিটি প্রোটোকল, হোয়ারাস এসএসএইচ হচ্ছে একটা সিকিওর এবং এনক্রিপ্টেড রিমোট কানেক্টিভিটি প্রোটোকল। তো এখানে এনক্রিপশন কথাটার মানে কি? এনক্রিপশন কথাটার মানে হচ্ছে, ধরে নাও কলকাতা এবং দিল্লির মধ্যে একটা কমিউনিকেশন হয়েছে এবং কলকাতা থেকে দিল্লিতে কোনো একটা ডেটা পাঠানো হচ্ছে। তো ধরে নাও আমি এখানে ডেটা পাঠাচ্ছি, ধরে নাও ABCD। তো আমি খুব সহজভাবে এনক্রিপশনটাকে বোঝানোর চেষ্টা করছি। তো এনক্রিপশন কিন্তু এতটা সহজ বা এতটা খুব নর্মাল খুব একটা ব্যাপার নয়। এনক্রিপশন করতে গেলে একটা হাই ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন দরকার হয়, যে সাবজেক্টটার নাম হচ্ছে ক্রিপ্টোগ্রাফি। এটা হচ্ছে এনক্রিপশন করার বা এখন যে বড় বড় বিভিন্ন ধরনের যে এনক্রিপশনসগুলো রয়েছে সেই এনক্রিপশনগুলোকে কিন্তু পারফর্ম করা হয় একটা হাই ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে। ক্রিপ্টোগ্রাফি তার সেই সাবজেক্টটার নাম। তো ধরে নাও এবিসিডি একটা ডেটা আমরা দিল্লিতে পাঠাচ্ছি। তো দিল্লিতে যাচ্ছে যখন ডেটাটা, যখন নেটওয়ার্কের মধ্যে দিয়ে ট্রান্সমিট হচ্ছে, তখন এটা কি দিয়ে ট্রান্সমিট হচ্ছে না, এবিসিডি রূপেই ট্রান্সমিট হচ্ছে, নর্মাল টেক্সট ফরম্যাটে। তো এখান থেকে কেউ যদি কোনো ফ্রডুলেন্ট কোনো পার্সন যদি এখান থেকে ডেটাটাকে নিয়ে নেয় বা নিয়ে নেওয়ার চেষ্টা করে, তাহলে ও কি পাবে? কোন ডেটাটা পাবে? মানে অরিজিনাল ডেটাটাই পেয়ে যাবে, এবিসিডি পেয়ে যাবে। তার মানে ডেটাটা আমার কোনো না কোনোভাবে ট্যাপ হয়ে গেল, কোনো না কোনোভাবে হ্যাক হয়ে গেল। এটা কিন্তু আমার নর্মাল যে টেকনোলজির মাধ্যমে যে ডেটাটা যাচ্ছিল। কিন্তু আমি যদি এনক্রিপশন মাধ্যমে ডেটাটাকে পাঠাই তাহলে কি হবে? ধরে নাও আমি এবিসিডি পাঠাচ্ছি, আমি এখানটা জাস্ট ক্লিন করে দিই। ধরে নাও আমি এখানে এবিসিডি ডেটাটা পাঠাচ্ছি। তো এবিসিডি ডেটাটা এনক্রিপ্ট করে আমি করে দিয়েছি ***# %। তো অ্যাকচুয়ালি এই ডেটাটা যাচ্ছে, এই এনকোডেড ডেটাটা যাচ্ছে এদিকে, এবং কোনো জায়গা থেকে যদি কোনো ফ্রডুলেন্ট পার্সন যদি ডেটাটাকে নিয়ে নেয়, সে কিন্তু এবিসিডি পাবে না, সে পাবে এইটা ***#
অ্যাস্টারিক @# তো সে কোনোভাবে অরিজিনাল ডেটাটাকে, তার যদি মেকানিজম এটা যদি আমার খুব হাই লেভেলের এনক্রিপশন হয়, তাহলে সে কোনোভাবেই কিন্তু অরিজিনাল ডেটাটাকে ডিক্রিপ্ট করতে পারবে না। তো আমার ডেটাটা কিন্তু খুব সিকিওর পদ্ধতিতে ডেটাটা যাচ্ছে। ডেটাটা যদি কারোর কাছে চলেও যায়, সে কিন্তু সেটাকে ডিক্রিপ্ট করতে পারার চান্সটা কম, যদি আমার মানে আপ টু দ্য মার্ক যদি এনক্রিপশন হয়ে থাকে। তো এনক্রিপশন মানে হচ্ছে একটা নর্মাল একটা টেক্সটকে বা নর্মাল একটা অরিজিনাল একটা ডেটা ফরম্যাটকে কিছু ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে সিস্টেম জেনারেটেড ডেটাতে রূপান্তরিত করা ফর ডেটা প্রোটেক্টিভিটি, ফর ডেটা সিকিউরিটি, সেটাই হচ্ছে আমার কাছে এনক্রিপশন। তাহলে এনক্রিপশন জিনিসটা কি? এনক্রিপশন জিনিসটা আমি একটুখানি এখানে লিখে দিই। তাহলে encryption is a mechanism where original data format change into system generated format by some high level mathematical calculation. ওকে, তো আমরা এই এনক্রিপশন জিনিসটা পাবো প্রোটোকলে, অনেক জায়গায় এই এনক্রিপশন টার্মটা পাবো। এনক্রিপশন ইজ এ মেকানিজম হোয়ার অরিজিনাল ডেটা ফরম্যাট চেঞ্জ ইনটু সিস্টেম জেনারেটেড ফরম্যাট বাই সাম হাই লেভেল ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন। দিস ইজ কল দ্য এনক্রিপশন। তো SSH এর ক্ষেত্রে এবার দেখি টেবিলটা। তো SSH এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার কিন্তু এনক্রিপ্টেড ফরম্যাটে, এই দেখো এনক্রিপ্টেড ফরম্যাটে ডেটা কিন্তু পাস হচ্ছে। হোয়ারাস টেলনেটে, যেটা আমি বললাম পরের প্রোটোকলটাই দেখো, টেলনেট আছে, টেলনেটের পোর্ট নাম্বার হচ্ছে 23। তো টেলনেট ইজ অলসো এ রিমোট প্রোটোকল হুইচ এস্টাবলিশড কানেকশন উইথ নন সিকিউর ম্যানার। এটাও কিন্তু CLI মোডেও কমিউনিকেশন হচ্ছে, CLI মোড দিয়ে কিন্তু অ্যাক্সেসিবিলিটি হচ্ছে, কিন্তু এখানে কিন্তু নন সিকিউর ম্যানার। তো আমরা যখন CCNA করব, SSH এবং টেলনেট দুটোই কিন্তু আমরা কনফিগার করব এবং দুটোই কিন্তু আমরা কনফিগার করাটা জানবো। আচ্ছা, এরপরে এসছে SMTP মানে হচ্ছে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। খুব ইম্পর্টেন্ট একটা প্রোটোকল, ইন্টারভিউতে খুব এটা কোশ্চেনটাকে মানে জিজ্ঞাসা করা হয় যে SMTP কি। SMTP হচ্ছে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, এবং আমরা যখন আউটলুক করব বা আউটলুকেরও ইন্টারভিউতে আউটলুক নিয়ে প্রচুর কোশ্চেন থাকে, সেইগুলো আমরা দেখব। তো সেখানেও কিন্তু SMTP এবং আরও SMTPর সঙ্গে আরও কিছু প্রোটোকলস আছে, সেই প্রোটোকলসগুলো কিন্তু আমরা আমাদের খুব ইম্পর্টেন্ট প্রোটোকলসের মধ্যে কিন্তু সেই প্রোটোকলসগুলো পড়ে। তো SMTP হচ্ছে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, এর পোর্ট নাম্বার হচ্ছে 25। ইট ক্যারি দ্য মেল ফ্রম ক্লায়েন্ট টু মেল সার্ভার, ইট ওয়ার্ক আউটগোয়িং মেল প্রোটোকল। তার মানে এটা আমার যদি জিমেলের মেল সার্ভার হয়, ধরে নিলাম এটা আমার জিমেল মেল সার্ভার, আর এখানে আমি একটা কম্পিউটার নিয়ে বসে আছি, যেখানে আমার জিমেল খোলা। তো এর সঙ্গে এর কোনোভাবে কানেক্টিভিটি রয়েছে, এটা হচ্ছে আমার ক্লায়েন্ট। তো SMTP কি করে? SMTP হচ্ছে ক্লায়েন্ট থেকে সার্ভার, এই ক্লায়েন্ট থেকে সার্ভারে আমার ইমেল যে ডেটা ফরম্যাট যেটা রয়েছে, ইমেলের যে ডেটা ফরম্যাট রয়েছে বা ইমেল ডেটাটাকে ও ক্লায়েন্ট থেকে সার্ভারে কিন্তু নিয়ে যায়। SMTPর কাজ হচ্ছে ক্লায়েন্ট থেকে সার্ভারে
এসএমটিপির কাজ হচ্ছে ক্লায়েন্ট থেকে সার্ভারে, এসএমটিপি ক্লায়েন্ট থেকে সার্ভারে কিন্তু মেল সার্ভারে কিন্তু ইমেলটাকে নিয়ে যাওয়ার কাজ, ট্রান্সফার করার কাজ হচ্ছে এসএমটিপির। এর পোর্ট নাম্বার কত না 25, অলরেডি আমরা দেখেছি। ওকে, তো এখানে তাই বলেছি, ইট ক্যারি দ্য মেল ফ্রম ক্লায়েন্ট টু মেল সার্ভার, ইট ওয়ার্ক উইথ আউটগোয়িং মেল ইন্টারফেস। তো আউটগোয়িং মেল প্রোটোকল। তো আউটগোয়িং মেল প্রোটোকল মানে হচ্ছে যেটা আমার আউটগোয়িং হচ্ছে ক্লায়েন্ট থেকে, যেটা সার্ভারে যাচ্ছে সেটা হচ্ছে আমার আউটগোয়িং মেল প্রোটোকল। আচ্ছা, এসএমটিপিরই এটা একটা এসএমটিপি একটা রয়েছে, এবং পরের প্রোটোকলটা দেখো এসএমটিপি এস রয়েছে, যেখানে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল উইথ সিকিউর সকেট লেয়ার। তো এটা নর্মাল এসএমটিপি, এরকম আমরা প্রচুর প্রোটোকল পাবো আগের দিকে, যেখানে সেই প্রোটোকল এবং তার একটা সিকিউর সকেট লেয়ার ভার্সন আর একটা রয়েছে। তো এই সিকিউর সকেট লেয়ারকে বলা হয় টিএসএল। তো ওটা কি আমরা আলোচনা করছি, পুরো আগে প্রোটোকলটা বর্ণনা হয়ে যাক, পুরো আর কি প্রোটোকলটা ডেসক্রিপশন করে দিই, তারপরে এসএসএলটা বলছি। তো এসএমটিপি হচ্ছে কি না, সিম্পল মেল ট্রান্সফার উইথ সিকিউর সকেট লেয়ার। এর পোর্ট নাম্বার অবভিয়াসলি খুব ভালো করে মনে রাখবে, 465। ইট ক্যারি ইমেল ফ্রম ক্লায়েন্ট টু মেল সার্ভার উইথ সিকিউর অ্যান্ড এনক্রিপ্টেড ফরম্যাট। যেটা আমি বলেছিলাম যে বারবার এনক্রিপ্ট কথাটা আসবে। একটা হচ্ছে নর্মাল টেক্সটে নিয়ে যাচ্ছে, একটা হচ্ছে এনক্রিপশন ফরম্যাটে নিয়ে যাচ্ছে। একটা হচ্ছে নর্মাল টেক্সটে নিয়ে যাচ্ছে ডেটাটাকে, আর একটা হচ্ছে এনক্রিপশন ফরম্যাটে ডেটাটাকে কিন্তু নিয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে প্রোটোকলটা হচ্ছে পপ, দ্যাট ইজ পোস্ট অফিস প্রোটোকল। এটা নর্মাল পপ। আমরা পরের যে টেবিলটা রয়েছে সেখানে আমরা আর একটা প্রোটোকল পাবো, তার নাম হচ্ছে পপ এস। তো নর্মাল পপের পোর্ট নাম্বার হচ্ছে 110। তো এটা কি বলেছে, ইট ক্যারি দ্য ইমেল ফ্রম মেল সার্ভার টু ক্লায়েন্ট, ইট কল্ড ইনকামিং মেল প্রোটোকল। আমার এখানে লেখাটা একটু ভুল হয়েছে, এখানে হবে ইনকামিং মেল প্রোটোকল, এখানে হবে প্রোটোকল। হ্যাঁ, ইনকামিং মেল প্রোটোকল। তার মানে হচ্ছে আমার এসএমটিপিতে কি হলো, এসএমটিপিতে ক্লায়েন্ট থেকে সার্ভারে এলো, আর সার্ভার থেকে যখন ক্লায়েন্টে আমার মেলটা যাচ্ছে তখন সেটা কি কাজ করছে, তখন তার ব্যাকগ্রাউন্ডে কাজ করছে পোস্ট অফিস প্রোটোকল কাজ করছে। এটা হচ্ছে এর পোর্ট নাম্বার হচ্ছে 110। ওকে, তো প্রথম যে টেবিলটা রয়েছে সেই টেবিলটা ডেসক্রিপশন হয়ে গেল। প্রথম টেবিলটাকে পজ করে প্রত্যেকটা প্রোটোকলকে নোট ডাউন করবে। আমরা সেকেন্ড টেবিলে শিফট করছি। তো আমরা সেকেন্ড টেবিলটা চলে এসেছি। সেকেন্ড টেবিলেও দেখো একটা সেম টেবিল ফরম্যাটটা রয়েছে, প্রোটোকল নেম, পোর্ট নাম্বার এবং ফাংশন। আমি যেরকম বলেছিলাম যে পপ, আমরা ফার্স্ট টেবিলে পপ দেখেছিলাম যেখানে 110 পোর্ট নাম্বার দেখেছিলাম, এখানে হচ্ছে পপ এস, একই কাজ করে উইথ এনক্রিপ্টেড ফরম্যাট, তাই এখানে কিন্তু লেখা আছে, তোমরা কিন্তু এখানে দেখে নিতে পারো যে ইট ক্যারি দ্য মেল ফ্রম মেল সার্ভার টু ক্লায়েন্ট উইথ এনক্রিপ্টেড ফরম্যাট দিয়ে কিন্তু ডেটা ট্রান্সফার করে। এর পোর্ট নাম্বার হচ্ছে 995। এই এসএমটিপি এবং এসএমটিপি এস, পপ এবং পপ এস, এরপরে যে প্রোটোকলগুলো পড়বো যেমন এইচটিটিপি এস, তো এই প্রোটোকলের পোর্ট নাম্বারগুলো কিন্তু একদম যেন মানে ঠোঁটস্থ থাকে, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট টার্ম, এগুলো খুব ইম্পর্টেন্ট ইন্টারভিউ লেভেলের কোয়েশ্চেন। তো এরপরে হচ্ছে এইচটিটিপি, দ্যাট ইজ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটা নর্মাল,
এইচটিটিপি হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, যার পোর্ট নাম্বার হচ্ছে 80। এটা কি করে, যত আমাদের ওয়েব পেজেস রয়েছে, ইট হেল্পস টু ট্রান্সফার ওয়েব পেজেস অর অ্যাক্সেস দ্য ওয়েবসাইট ইনটু দ্য নেটওয়ার্কে যত ওয়েবসাইট আছে এবং যত ওয়েব পেজেস আছে, সেই ওয়েব পেজগুলো যে ল্যাঙ্গুয়েজ দিয়েই তৈরি হোক না কেন, সেটা HTML দিয়েই হোক বা অন্যান্য আদার্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়েই হোক, তো যে ল্যাঙ্গুয়েজ দিয়েই হোক না কেন, সেই ওয়েব পেজে সেই পেজটাকে ট্রান্সফার করার জন্য সার্ভার থেকে ক্লায়েন্ট থেকে সার্ভার বিভিন্ন জায়গায় ট্রান্সফার করার জন্য নেটওয়ার্কে, সেটা কিন্তু আমার এইচটিটিপি লাগে। তো এইচটিটিপি হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এই হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল ওয়েব পেজ এবং ওয়েব পেজকে অ্যাক্সেস করার জন্য কিন্তু হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল হিসেবে কাজ হয়। এরপরে হচ্ছে এইচটিটিপিএস হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল উইথ সিকিউর সকেট লেয়ার। এর পোর্ট নাম্বার হচ্ছে 443, দ্যাট ইজ 443। ইট হেল্পস টু অ্যাক্সেসিং দ্য ওয়েব পেজেস ইন নেটওয়ার্ক উইথ সিকিউর সকেট লেয়ার। একই কাজ করে, সেটাও কিন্তু ওয়েব পেজকেই অ্যাক্সেস করে এবং ওয়েব পেজকে ক্লায়েন্ট থেকে সার্ভার এবং সার্ভার সাইড থেকে ক্লায়েন্ট সাইডে নিয়ে যায়। সেটাও কিন্তু সেম কাজ করে এইচটিটিপির মতো, কিন্তু উইথ এনক্রিপ্টেড ফরম্যাট, উইথ মোর সিকিউর ফরম্যাটে। এবং আমরা এই জিনিসটা কিন্তু আমরা দেখতেও পারি যে আমরা যখন ওয়েব পেজ মানে ওয়েবসাইট যখন আমরা খুলি, সেটা গুগলের ওয়েবসাইট বলো, যে কোনো ওয়েবসাইট বলো, যখন আমরা খুলি, তার ইউআরএলটা যদি আমরা চেক করি, তো সেখানে কিন্তু আমরা HTTPS এই জিনিসটা কিন্তু আমরা পাবো। তো এটা গেল HTTPS। এরপরে হচ্ছে DNS, দ্যাট ইজ ডোমেন নেমিং সিস্টেম। ডোমেন নেমিং সিস্টেমটা কি, এর পোর্ট নাম্বার হচ্ছে 53। তো ডোমেন নেমিং সিস্টেমটা আমি একটুখানি বলে দিই। তো ডোমেন নেমিং সিস্টেমে ঘটনাটা হচ্ছে যে আমাদের ওয়ানে মোর দ্যান 10 লাখ ওয়েবসাইট রয়েছে এবং 10 লাখ সার্ভার রয়েছে। এবং প্রত্যেকটা সার্ভারে আমরা যখন করবো অ্যাড্রেসিং স্কিম, প্রত্যেকটা সার্ভারে একটা করে অ্যাড্রেস আমার কিন্তু দরকার। প্রত্যেকটা সার্ভারের কিন্তু আমার কাছে কিন্তু একটা অ্যাড্রেস দরকার, যেটাকে আমরা বলবো আইপি অ্যাড্রেস। তো আমাদের কাছে আমার যে আইপি অ্যাড্রেসগুলো দরকার বা যে সার্ভারগুলো দরকার, সেই সার্ভারের নাম্বার বা আইপি অ্যাড্রেসগুলো আমার কিন্তু মনে রাখা সম্ভবপর নয়, রাদার দ্যান তাদের নামগুলো মনে রাখার থেকে। তাদের নামগুলো মনে রাখা হয়তো সোজা। আমি আজকে বলতে পারবো না যে ফ্লিপকার্টের কি আইপি অ্যাড্রেস রয়েছে, আমি আজকে বলতে পারবো না যে অ্যামাজনের কি আইপি অ্যাড্রেস রয়েছে, আমি আজকে বলতে পারবো না যে হোয়াটসঅ্যাপের কি আইপি অ্যাড্রেস রয়েছে, কিন্তু আমি হোয়াটসঅ্যাপ, ফ্লিপকার্ট, অ্যামাজন এই নামগুলো কিন্তু আমি জানি। যেরকম আমাদের মোবাইলে নাম্বার কিন্তু আমরা সেভ করে রাখি না, আমরা কিন্তু নাম্বারের এগেনস্টে একটা নামকে সেভ করে রাখি, কারণ নাম মনে রাখা অনেক বেশি সোজা। আমরা নামটাকে ডায়াল করি, তখন কিন্তু নাম্বারটা নামের সঙ্গে যেহেতু ম্যাপিং করা থাকে, নাম্বারটা কিন্তু ডায়াল হয়ে যায়। ঠিক এই প্রোটোকলটা ঠিক সেরকমভাবে কাজ করে। আইপি অ্যাড্রেস থেকে হোস্ট নেম, এখানে একটা কথা বলা হয়েছে যার নাম হচ্ছে হোস্ট নেম। হোস্ট নেম মানে হচ্ছে তার নামটা, সেটা গুগল কি ফেসবুক কি ইয়াহু কি অ্যামাজন কি ফ্লিপকার্ট, তো তার নামটা। তো আইপি থেকে হোস্ট নেম এবং হোস্ট নেম থেকে আইপির ম্যাপ করা থাকে। ডিএনএস কিন্তু এইভাবে কাজ করে। ডিএনএস এর মেন কাজটাই হচ্ছে আইপি অ্যাড্রেস টু হোস্ট নেম এবং হোস্ট নেম টু আইপি অ্যাড্রেস। তুমি আজকে নাম দিয়ে সার্চ করছো, সেটা আইপি অ্যাড্রেসে কনভার্ট হয়ে সেই সার্ভারে গিয়ে হিট করছে এবং সেই সার্ভারে ওয়েব পেজ কিন্তু খুলে যাচ্ছে। আবার সার্ভার তোমাকে কোনো কিছু রেসপন্স করছে, সেটা আইপি অ্যাড্রেসের থ্রু দিয়ে রেসপন্স করছে, সেটা কিন্তু হোস্ট নেম হিসেবে তোমার সিস্টেমে সেটা কিন্তু রিফ্লেক্ট করছে। তো এটাই আইপি অ্যাড্রেস টু হোস্ট নেম এবং হোস্ট নেম টু আইপি অ্যাড্রেসকে ম্যাপিং করার ক্ষেত্রে কিন্তু ডিএনএস একটা বড় রোল কিন্তু মানে করে, রেসপন্সিবিলিটি কিন্তু মানে বড় রোল প্লে করে একটা।
তো এর পোর্ট নাম্বার হচ্ছে 53। এই ডিএনএস সাধারণত টিসিপি ইউডিপি দুটো মোডেই কিন্তু কাজ করে। এই ডিএনএস কিন্তু এখানে বলা আছে টিসিপি অ্যান্ড ইউডিপি, ইট ওয়ার্ক ইন টিসিপি ইউডিপি মোড, দুটো মোডেই কিন্তু কাজ করে। ইট রেজলিউট দ্য আইপি অ্যাড্রেস টু হোস্ট নেম অ্যান্ড হোস্ট নেম টু আইপি অ্যাড্রেসেস। ওকে, এরপরে হচ্ছে ডিএইচসিপি, দ্যাট ইজ ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল এটা কি? এটা একটা সার্ভারের আইপির পোর্ট নাম্বার রয়েছে, ক্লায়েন্টের একটা পোর্ট নাম্বার রয়েছে, ঠিক যেমন এফটিপির ক্ষেত্রে আমরা পড়েছিলাম। তো এটা কি বলেছে? ইট প্রোভাইড আইপি অ্যাড্রেস টু দ্য ক্লায়েন্ট অটোমেটিক্যালি। মানে আমি আজকে কোনো একটা অর্গানাইজেশনে কাজ করতে গেছি, সেই অর্গানাইজেশনে ধরে নিলাম 1000টা সিস্টেম রয়েছে, থাকতেই পারে একটা অর্গানাইজেশনে 1000টা সিস্টেম থাকাটা কোনো আশ্চর্যের বিষয় নয়, থাকতেই পারে। কিন্তু একটা সার্ভার অ্যাডমিনিস্ট্রেটরকে কেউ যদি ইনস্ট্রাক্ট করে যে তোমাকে প্রত্যেকটা সিস্টেমে ফিজিক্যালি ভিজিট করে আইপি অ্যাড্রেস প্রোভাইড করতে হবে, সেটা কিন্তু খুব টাফ। তো তার জন্য কি করা হয়, আমার কাছে একটা ডেডিকেটেড একটা সার্ভার কনফিগার করে রাখা হয়, যে সার্ভারটার নাম হচ্ছে ডিএইচসিপি সার্ভার। এই ডিএইচসিপি সার্ভারে আমরা একটা আইপি পুল ক্রিয়েট করি। কিভাবে ক্রিয়েট করি, কিভাবে সার্ভার কনফিগার করি, সেগুলো আমরা সার্ভারেও জানবো, অ্যাজ ওয়েল অ্যাজ সিসিএনএতে যখন আমরা ক্লাসেসগুলো করব তখন রাউটারে কিভাবে আমরা ডিএইচসিপি কনফিগার করি সেগুলো আমরা জানবো। তো সেখানে আমরা একটা আইপি রেঞ্জ বা একটা আইপি পুল আমরা ক্রিয়েট করি। এই ডিএইচসিপির সঙ্গে যতগুলো ক্লায়েন্ট কানেক্টেড আছে, এই ডিএইচসিপি যদি ডিএইচসিপি অ্যাক্টিভ থাকে, ডিএইচসিপি সার্ভার যদি অন থাকে এবং ডিএইচসিপি সার্ভিস যদি অ্যাক্টিভ থাকে, ক্লায়েন্ট যদি অন থাকে, অটোমেটিক্যালি কিন্তু প্রত্যেককে একটা করে আইপি অ্যাড্রেস কিন্তু প্রোভাইড করতে হবে। আমাকে কিন্তু কোনো সিস্টেমের কাছে ফিজিক্যালি ভিজিট করার কিন্তু কোনো রকম দরকার নেই। তাই জন্যে এখানে একটা প্রসেস কাজ করে, সেই প্রসেসটা কি সেগুলো আমরা ডিএইচসিপি যখন ডিটেলসে পড়বো তখন আমরা জানবো। তবে এটুকু বলে দিই, এখানে ক্লায়েন্ট হিসেবে কিন্তু ও সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট পাঠায়, দ্যাটস ওয়াই সেটাকে ডিএইচসিপি রিকোয়েস্ট বলা হয়। তার জন্য ডিএইচসিপি ক্লায়েন্ট একটা প্রোটোকল ইউজ করা হয়। এটা ডিএইচসিপি ক্লায়েন্ট, এখানে আমি সি বলে লিখছি, ডিএইচসিপি ক্লায়েন্ট। আর এই রিকোয়েস্টের এগেনস্টে সার্ভার কিন্তু একটা আইপি অ্যাড্রেস প্রোভাইড করে, সেটা কিন্তু ডিএইচসিপি সার্ভার প্রোটোকল, ডিএইচসিপি সার্ভার প্রোটোকল। এটা ডিএইচসিপি সার্ভার প্রোটোকলের পোর্ট নাম্বার, এটা ডিএইচসিপি ক্লায়েন্ট প্রোটোকলের পোর্ট নাম্বার। তাই জন্য এখানে দুটো পোর্ট নাম্বারের কথা বলা হয়েছে, ডিএইচসিপি সার্ভার 67, ডিএইচসিপি ক্লায়েন্ট 68। এবার চলে আসছি দুটো স্পেশাল টাইপ অফ প্রোটোকল, একটা হচ্ছে এআরপি আর তার নিচেরটা হচ্ছে আরএআরপি। এআরপি এবং আরএআরপি। এআরপি কি? এআরপি মানে হচ্ছে অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। এর প্রোটোকলের পোর্ট নাম্বার হচ্ছে 219। ইট ম্যাপিং আইপি অ্যাড্রেস টু ম্যাক অ্যাড্রেস। আর আরএআরপি হচ্ছে রিভার্স অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। এর অ্যাক্টিভিটি হচ্ছে, ফাংশন হচ্ছে ইট ম্যাপিং ম্যাক অ্যাড্রেস টু আইপি অ্যাড্রেস। তো ব্যাপারটা কি দেখে নিই। তো আমরা যখন অ্যাড্রেসিং চ্যাপ্টারটা পড়বো তখন অ্যাড্রেসিং স্কিম বলে একটা জিনিস আমরা জানবো। তো সেখানে আমরা দু ধরনের অ্যাড্রেস আমরা দেখতে পাবো একটা সিস্টেমে। একটার নাম হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস, আর একটার নাম হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস। তো ফিজিক্যাল অ্যাড্রেসকে সাধারণত আমরা ম্যাক অ্যাড্রেস বলি, আর লজিক্যাল অ্যাড্রেসকে আমরা সাধারণত আইপি অ্যাড্রেস বলি। তো অ্যাকচুয়ালি আমাদের যে কমিউনিকেশন হয়, এই ম্যাক অ্যাড্রেস কিন্তু আমরা প্রোভাইড করতে পারি না। এই ম্যাক অ্যাড্রেস সাধারণত ভেন্ডার প্রোভাইড করে থাকে, আর আইপি অ্যাড্রেস আমরা প্রোভাইড করতে পারি অ্যাজ পার আওয়ার রিকোয়ারমেন্ট, সেটা আমাদের আইএসপি প্রোভাইড করে থাকে। তো ম্যাক অ্যাড্রেস অ্যাকচুয়ালি আমরা যখন কমিউনিকেট করি দুটো সিস্টেমের মধ্যে বা মাল্টিপল সিস্টেমের মধ্যে, আমি যেখানে দুটো সিস্টেমের নিয়েই দেখাই, তো দুটো সিস্টেমের মধ্যে যদি আমাকে কমিউনিকেট করতে হয় তাহলে কিন্তু অ্যাকচুয়ালি এদের ম্যাক অ্যাড্রেসটাই
অথেন্টিকেট হয়, ম্যাক অ্যাড্রেসটার সাহায্যে অথেন্টিকেট হয়, কিন্তু ম্যাক অ্যাড্রেসটা যেহেতু ফিজিক্যাল অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস কিন্তু নন রাউটেবল অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস কিন্তু নন রাউটেবল অ্যাড্রেস। নন রাউটেবল অ্যাড্রেস মানে ম্যাক অ্যাড্রেস নিজের ইনফরমেশানকে নিজে থেকে কোনো নেটওয়ার্কে ট্রান্সফার করতে পারে না। ম্যাক অ্যাড্রেস কিন্তু নিজের ইনফরমেশানকে নিজে থেকে কোনো নেটওয়ার্কে ট্রান্সফার করতে পারে না। তার জন্য একটা প্ল্যাটফর্মের দরকার হয়, বা তার জন্য অন্য কোনো প্রোটোকলের দরকার হয় যে তার ইনফরমেশানটাকে নিয়ে যাবে, যে তার ইনফরমেশানটাকে ক্যারি ফরওয়ার্ড করবে। সেই ইনফরমেশানটা হচ্ছে আইপি অ্যাড্রেস। তাই জন্যে আইপি থেকে ম্যাক এবং ম্যাক থেকে আইপি অবভিয়াসলি রেজলিউট হওয়া প্রয়োজন। ওই জন্যে আইপি থেকে ম্যাক এবং ম্যাক থেকে আইপি রেজলিউট হওয়া প্রয়োজন। তার জন্যই কিন্তু আমাদের দুটো প্রোটোকল আমরা পাচ্ছি, একটা হচ্ছে এআরপি যেটা আইপি থেকে ম্যাক রেজলিউট হচ্ছে, এবং ম্যাক থেকে আইপি আবার রেজলিউট হচ্ছে আরএআরপি। ওকে, তো এই ছিল আমাদের সেকেন্ড যে টেবিলটা, সেই টেবিলটা এই টেবিলটাকেও তোমরা পজ করে নিজেদের মতো করে লিখে নেবে। আশা করি এখানে যে যতগুলো আমরা প্রোটোকল দেখলাম, এই প্রোটোকলগুলোই অ্যাকচুয়ালি ইন্টারভিউতে আসে। এই যে প্রোটোকলগুলো, এই যে 13-14টা প্রোটোকল আমরা দেখলাম, এই প্রোটোকলগুলোই অ্যাকচুয়ালি পড়ার জিনিস। এই প্রোটোকলগুলোই সাধারণত ইন্টারভিউতে আসে। এছাড়াও আমি কিছু প্রোটোকল 2-3টে প্রোটোকল বলে দেবো। সেই প্রোটোকলগুলোর পোর্ট নাম্বার এবং তার ফাংশনালিটি সেগুলো তোমরা জেনে নেবে। তো এই পুরো টেবিলটাকে পজ করে তোমরা নিজেদের মতো করে নোট তৈরি করে নিও। তো আমরা যাচ্ছি নেক্সট যে টপিক রয়েছে, যে নেক্সট টপিকের মধ্যে যেটা আমি বলেছিলাম যে টিএসএল এসএসএল জিনিসটা কি, আমরা একটুখানি আলোচনা করব। এবং আরও কিছু প্রোটোকল, আরও 1-2টো প্রোটোকল আমাদের কাছে রয়ে গেছে যেগুলো আমার বলা হলো না, সেগুলো আমি ডেসক্রাইব করব। তো চলো নেক্সট টপিকে আমরা ক্যারি ফরওয়ার্ড করি। তো এখন দেখা যাক, আমরা যেটা বলেছিলাম যে অনেক জায়গায় দেখেছিলাম এফটিপিএস, অনেক জায়গায় দেখেছিলাম এসএমটিপিএস, অনেক জায়গায় দেখেছিলাম পপ-এস। তো এই এসের এই যে লাস্টে এস, এই ব্যাপারটা কি, এই ব্যাপারটা আমি তখন বলেছিলাম যে টিএসএল আর এসএসএল বলে একটা অ্যালগোরিদম রয়েছে, বা একটা ক্রিপ্টোগ্রাফি টেকনোলজি রয়েছে। তো কি এটা না, বলা হয়েছে ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি অ্যান্ড সিকিউর সকেট লেয়ার আর ক্রিপ্টোগ্রাফিক প্রোটোকল। এরা কিন্তু ক্রিপ্টোগ্রাফিক প্রোটোকল ডিজাইন ফর প্রোভাইড কমিউনিকেশন সিকিউরিটি। একটা সোর্স থেকে যে ডেস্টিনেশনে যাচ্ছে সেই ডেটাটা যেন ঠিকঠাকভাবে যায়। যে ডেটাটা আমি পাঠিয়েছি, ধরো 1 2 3 4 পাঠিয়েছি, সেই 1 2 3 4টা যেন অপোনেন্ট বা রিসিভারের পয়েন্টে যেন সেটা রিসিভ হয়। দিস ইজ কল দ্য ডেটা ইন্টিগ্রিটি। তো এই ডেটা ইন্টিগ্রিটি এবং ডেটা সিকিউরিটি যেন মেনটেন থাকে, ডেটা ইন্টিগ্রিটি যেন মেনটেন থাকে অ্যাজ ওয়েল অ্যাজ ডেটা সিকিউরিটি যেন মেনটেন থাকে। তাই এখানে বলা হয়েছে কমিউনিকেশন সিকিউরিটি ওভার দ্য নেটওয়ার্ক, দ্য প্রাইমারি কনসার্ন টু এনক্রিপ্ট দ্য ডেটা অ্যান্ড ডেটা ইন্টিগ্রিটি এবং এনক্রিপ্ট দ্য ডেটাটাকে এনক্রিপ্ট করা এবং ডেটাটাকে ইন্টিগ্রিটি, মানে যে ডেটাটা পাঠাচ্ছি সেই ডেটাটাই যেন রিসিভ হয়, সেছাড়া অন্য রকম ডেটা যেন রিসিভ না হয়, সেটাই হচ্ছে প্রাইমারি কনসার্ন টিএসএল এবং এসএসএল এর। এখানে আমার স্পেলিং মিস্টেক হয়েছে। তো হেয়ার ইউজ সিমেন্ট্রিক কি অ্যালগোরিদম ইউজ ফর ডেটা এনক্রিপশন। সিমেন্ট্রিক কি অ্যালগোরিদম মানে হচ্ছে সিমেন্টিক কি অ্যালগোরিদম মানে আমি একটু আগে আলোচনা করেছিলাম যে আমাদের ক্রিপ্টোগ্রাফি বলে আমাদের কাছে একটা সাবজেক্ট রয়েছে। সেই সাবজেক্টটার অনুযায়ী আমরা সাধারণত ডেটা কে এনক্রিপ্ট করি আর কি। তো সেখানে বিভিন্ন ধরনের ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন রয়েছে। সেই ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের ওপর ভিত্তি করে, যেগুলোকে আমরা অ্যালগোরিদম বলি, সেই অ্যালগোরিদমের ওপর ভিত্তি করে কিন্তু নতুন এনক্রিপশন আসছে।
তো এখানে যে এনক্রিপশন ইউজ করা হয় সেটা হচ্ছে সাইমেট্রিক কি অ্যালগোরিদম। তো এই অ্যালগোরিদমকে ইনপুট করে যে প্রোটোকলকে আমরা ইম্পোজ করি বা প্রোটোকলকে আমরা ডেভেলপ করি, সেই প্রোটোকলটাই কিন্তু হয়ে যায় সিকিউর সকেট লেয়ার প্রোটোকল। সেই প্রোটোকলটাই হয়ে যায় এস প্রোটোকল, মানে HTTPS, SMTPS, FTPS, এই রকম টাইপের প্রোটোকল কিন্তু অবভিয়াসলি সিমেট্রিক কি অ্যালগোরিদম মেনটেন করে কিন্তু কাজ করে। তো এরপরে আরও যে দুটো প্রোটোকল, ইম্পর্টেন্ট প্রোটোকল আমি এখানে লিখেছি, এই প্রোটোকলগুলো হচ্ছে TFTP এবং একটা হচ্ছে ICMP প্রোটোকল। এই প্রোটোকলটা হচ্ছে ICMP প্রোটোকল, এটা হচ্ছে ICMP প্রোটোকল, এই প্রোটোকলটা। তো এই প্রোটোকলটার কি কাজ, TFTPর কি কাজ? TFTPর কাজ হচ্ছে TFTP stands for Trivial File Transfer Protocol, where client access and stored configuration or booting file from remote server। মানে বুটিং ফাইল ফ্রম রিমোট সার্ভার মানে হচ্ছে আমার এখানে একটা সার্ভার রয়েছে এবং এখানে আমার কিছু ক্লায়েন্ট রয়েছে। তো এই TFTPও আমরা কিন্তু CCNA-তে করব। তো TFTP-তে কি হয়, তো আমি এখানে কিছু ফাইল লিখছি, আমি এখানে কিছু ফাইল ক্লায়েন্টে কিছু ফাইল আমি লিখছি বা ক্লায়েন্টে কিছু আমি ফাইল কনফিগারেশনাল ফাইল বলতে কিন্তু নর্মাল টেক্সট ফাইল নয়, ফাইল বলতে কিছু কনফিগারেশনাল ফাইল, কিছু ফার্মওয়্যারের ওপর কিছু কনফিগারেশন করছি, কিছু বুটিং ফাইলস, যে ফাইলসগুলো এখানে আর থাকছে না, যে ফাইলসগুলো থাকছে কিন্তু এখানে। যখনই সেভ করছি ফাইলগুলো চলে যাচ্ছে TFTP সার্ভারে, TFTP সার্ভারে চলে যাচ্ছে। তো আবার যখন সিস্টেমগুলো অন হচ্ছে তখন কিন্তু ওরা আবার এই সার্ভার থেকে ফাইলসগুলোকে কিন্তু তুলছে এবং এখানে কিন্তু সিস্টেমগুলো অ্যাক্টিভ হচ্ছে। দিস ইজ কল্ড দ্য TFTP protocol. TFTP protocol actually helps to transfer the configurational file, whatever it may be. It can be firmware configurational file, it can be booting configurational file from the remote server booting files এবং configuration files কে ট্রান্সফার করা এবং অ্যাক্সেস করা at the time of যখন ক্লায়েন্টগুলো আবার অ্যাক্টিভ হচ্ছে তখন সেই বুটিং ফাইলস এবং কনফিগারেশন ফাইলসগুলোকে অ্যাক্সেস করা, সেইগুলো কিন্তু করা হচ্ছে TFTP প্রোটোকলের সাহায্যে, যার পোর্ট নাম্বার হচ্ছে 69। আর লাস্ট হচ্ছে আজকের লাস্ট প্রোটোকল, সেটা হচ্ছে যে ICMP প্রোটোকল। এটা খুব ইম্পর্টেন্ট প্রোটোকল। ICMP প্রোটোকল হচ্ছে যে প্রোটোকলটা দুটো ডিভাইসের মধ্যে রিচেবিলিটি দেখে। মানে হচ্ছে আমি আজকে দুটো কম্পিউটারের মধ্যে কমিউনিকেশন করছি, আমি আজকে দুটো কম্পিউটারের মধ্যে যদি কমিউনিকেশন করি বা মাল্টিপল কম্পিউটারের মধ্যে যদি কমিউনিকেশন করি, তো আমাকে তো একটা রিচেবিলিটি দেখতে হবে। রিচেবিলিটি মানে হচ্ছে আমার এই যে 1 নম্বর কম্পিউটার এবং এই 2 নম্বর কম্পিউটার বা 2 নম্বর কম্পিউটার থেকে 1 নম্বর কম্পিউটারের যে কানেক্টিভিটিটা সেটা তো ঠিক হতে হবে, তবেই তো ডেটা যাবে। তো সেটা কিন্তু দেখে আমাদের ICMP প্রোটোকল, দ্যাট ইজ Internet Control Messaging Protocol used by network devices দ্বারা ইউজ হয় টু ডায়াগনোজ দ্য কমিউনিকেশন ইস্যু। কমিউনিকেশন যে ইস্যু, এর সঙ্গে এর কমিউনিকেশন বা এর সঙ্গে এর কমিউনিকেশন, এই কমিউনিকেশন ইস্যুটাকে চেক করার জন্য। ICMP mainly used to determine that whether the data is reaching its destination or not. ICMP mainly যেটা ডিসাইড করে সেটা হচ্ছে যে ডেটাটা এখানে বা ডেস্টিনেশনে আদৌ পৌঁছবে কি পৌঁছবে না, কারণ কমিউনিকেশন না থাকলে পৌঁছবে কি করে। সুতরাং কমিউনিকেশন ইস্যুটাকে আমাকে আগে চেক করতে হবে যে দুটোর মধ্যে ঠিকঠাকভাবে কমিউনিকেশন হচ্ছে কি না। তো এর জন্য আমার ICMP-তে দুটো মোডে কাজ হয় প্রোটোকলের, একটা হচ্ছে TCP, একটা হচ্ছে UDP। TCP মোডের পোর্ট নাম্বার হচ্ছে 6 এবং UDP মোডের পোর্ট নাম্বার হচ্ছে 17। এই ICMP অ্যাকচুয়ালি আমাদের একটা খুব ওয়েল নোন একটা কমান্ড আছে, যার কমান্ডটার নাম হচ্ছে পিং। এই পিং কমান্ডে কিন্তু এই ICMP-টা ইউজ হয়, কারণ আমরা যখন কোনো দুটো কম্পিউটারের মধ্যে কমিউনিকেশন চেক করি অ্যাকচুয়ালি পিং কমান্ডটা চালিয়েই কিন্তু করি। মানে 1 নম্বর থেকে যদি 2 নম্বরে কমিউনিকেশন চেক করি তো 1 নম্বরে লিখব পিং লিখে 2 নম্বরের পিং স্পেস 2 নম্বরের IP অ্যাড্রেস
বা 2 নম্বর থেকে যদি 1 নম্বরে করি তখন আমরা লিখব পিং স্পেস 1 নম্বরের আইপি অ্যাড্রেস, 1 নম্বরের আইপি অ্যাড্রেস। তো এই পিংয়ে কিন্তু কি চেক করা হয়, তার কমিউনিকেশনটা, তার রিচেবিলিটি চেক করা হয় যে আদৌ সে কমিউনিকেট হয়ে আছে কি নেই। তো সেটার যে ব্যাকগ্রাউন্ডে যে প্রোটোকলটা যেটা কাজ করে সেই প্রোটোকলটার নাম হচ্ছে আইসিএমপি প্রোটোকল। আর পিংয়ের ফুল ফর্ম, পিংয়ের একটা ফুল ফর্ম রয়েছে, সেই পিংয়ের ফুল ফর্ম হচ্ছে প্যাকেট ইন্টারনেট ড্রপার। এটা হচ্ছে পিংয়ের ফুল ফর্ম। তো এর ব্যাকগ্রাউন্ডে, পিংয়ের ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই আইসিএমপি প্রোটোকলই কাজ করে, যেটা রিচেবিলিটি বা যেটা চেক করে যে আদৌ ডেটাটা ডেস্টিনেশনে এন্ডে পৌঁছবে কি পৌঁছবে না। তো এই ছিল আজকে প্রোটোকলের পুরো ডেসক্রিপশান। আজকে আমরা প্রোটোকলের পুরো কতগুলো প্রোটোকল, যে প্রোটোকলগুলো অ্যাকচুয়ালি খুব হাইলাইটেড প্রোটোকল এবং যে প্রোটোকলগুলো খুব ইম্পর্টেন্ট প্রোটোকল এবং ইন্টারভিউতে রিপিটেডলি যে প্রোটোকলগুলো সম্বন্ধে জিজ্ঞাসা করা হয় সেই প্রোটোকলের পোর্ট নাম্বার এবং ফাংশন এবং তার ফুল ফর্ম আমরা জানলাম। এবং আরও কিছু প্রোটোকল যেমন এসএসএল টিএসএল ব্যাপারটা জানলাম, টিএফটিপি ব্যাপারটা জানলাম, আইসিএমপি ব্যাপারটা জানলাম। তো এই প্রোটোকলগুলো কিন্তু প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট। তো কখনো ইন্টারভিউতে বা কোনো এক্সামে যদি প্রোটোকল সম্বন্ধে লিখতে হয় তাহলে কিন্তু প্রোটোকল লিখতে হবে, তার পোর্ট নাম্বার লিখতে হবে এবং তার ফাংশন অবভিয়াসলি লিখতে হবে, যে প্রোটোকলগুলো তারা রিকোয়ার করেছে, যে প্রোটোকলের রিকোয়ারমেন্ট তারা রয়েছে বা যে প্রোটোকলগুলো এক্সামে এসছে। তো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা আশা করি তোমাদের কাছে খুব ইনফরমেটিভ হবে এবং ভিডিওটাকে শেয়ার করো, ভিডিওটা লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চ্যানেলটার লিঙ্ক নিচে ডেসক্রিপশানে দেওয়া আছে। যারা নতুন ভিউয়ার্স আছে তারা চ্যানেলে গিয়ে প্রোটোকলের ফার্স্ট পার্ট এবং নট অনলি প্রোটোকলের ফার্স্ট পার্ট, একদম বেসিক নেটওয়ার্ক মানে নেটওয়ার্ক ফান্ডামেন্টালস থেকে, ডিভাইস থেকে, টোপোলজি থেকে সমস্ত ভিডিও আপলোড করা আছে। সেই ভিডিওগুলো একে একে দেখতে থাকো এবং নিজেদের মতো করে নোট বানাতে থাকো। তো আসছি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি অন্য একটা টপিক নিয়ে, অন্য একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তো ততক্ষণ চ্যানেলটা দেখতে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।